योगानंद प्रेमानंदश्चान्ये वै च पार्षदाः रामकृष्णगत प्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। এখানে এক দম্পতি থাকতেন, তাদেরই আদি নিবাস এখানে বেলঘরিয়ার এই জায়গাটিতে। তারা হচ্ছেন তারকনাথ চট্টোপাধ্যায় এবং নকুলেশ্বরী দেবী। এদের দুটি পুত্র সন্তান ছিল, মানে তিনটি কন্যা সন্তান। পুত্র সন্তানদের যিনি জ্যৈষ্ঠ তিনি হচ্ছেন হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মঠের চতুর্থ অধ্যক্ষ হয়েছিলেন, মঠাধ্যক্ষ। এবং এখানে তার জন্ম হয়নি, হয়েছিল যখন তার পিতা এটোয়াতে ছিলেন, উত্তরপ্রদেশের এটোয়াতে কর্মসূত্রে ছিলেন। তিনি কমিশনারেটের কাজ করতেন। সেখানে 1868 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শুক্রবার সেখানে তার জন্ম হয়। তার একেবারে প্রাথমিক শিক্ষা লাভ হয় কাশীতে। তাদের একটি বাড়ি ছিল, পৈতৃক গৃহে ছিল কাশীতে। সেখানে নসিবাবুর পাঠশালা, সেখানে হরিপ্রসন্ন শৈশবে যেটি পাঠ সেটি নিয়েছেন। সেই পাঠশালাতে তার থাকা হয়েছে প্রায় 1867 খ্রিস্টাব্দ 1878 খ্রিস্টাব্দ অবধি, অর্থাৎ প্রায় 10 বছর তিনি ওখানে থাকার পর এই আদি যে পিতৃগৃহ এখানে তিনি চলে আসেন। তো এখানে আসার প্রায় 3 বছর তিনি যখন স্কুলে পড়তেন, প্রথমে ট্রেনে করে যেতেন। কলকাতার হেয়ার স্কুলে তিনি পড়েছিলেন, যেটি বলা হয় তখনকার দিনে এন্ট্রান্স পাস করলেন। এবং তারপর স্কটিশ চার্চ সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি পড়তেন, সেখান থেকে FA পাস করলেন। অর্থাৎ এগুলো সবই কলেজের আগের পড়া। এরপরে যখন কলেজে তিনি ভর্তি হলেন, মানে পড়ার দরকার হলো, তখন তিনি পাটনাতে গেলেন। পাটনাতে তার দিদির বিয়ে হয়েছিল, সেই বাড়িতে থেকে বা কোথাও একটা মেস বাড়িতে থেকে তিনি পড়াশুনো করেছেন। মেস বাড়িতেই ছিলেন, কারণ দেখা যায় যে না, এখানে কলেজ লাইফটা তিনি দিদির ওখানে থেকে পড়াশুনো করেছেন পাটনার বাঁকিপুরে। যখন তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পুনাতে যান, সেখানে মেসে ছিলেন। পুনাতে তখন কম পয়সায় পড়াশুনো করা যেত, ব্যয় বাহুল্য সেখানে ছিল না। সেখানে অনেক রাজ্যের যারা ইঞ্জিনিয়ারিং পড়তো তারা সেখানে থাকতেন। কেউ হয়তো এককভাবে বা কেউ মেস করে কয়েকজন মিলে থাকতেন। তো এই হরিপ্রসন্নও সেখানে পড়তে গেলেন। কলেজের পড়া শেষ করে, কলেজ থেকে পাশ করার পরে তিনি গেলেন পুনাতে। সেই পুনাতে তার আগে কয়েকটি ঘটনার কথা বলা যায়, যে এখানে তিনি খুব সত্যবাদী ছিলেন। তার খুব শৈশব অবস্থা থেকেই তিনি মিথ্যা কথা বলতেন না। তো একবার কোনো একটা কথায় এটা বলেছেন, তার মা সেটি মেনে নিতে পারেননি, বা মা বলছেন তুই সত্যি বলছিস না। তো কথার পর কথা হতে হতে তিনি বলছেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি ব্রাহ্মণ নই, দিয়ে তার পৈতেটা ছেড়ে ফেলে দিলেন। তো মা খুব একটু মানে তার হলো, কাতর হলেন যে এটা কি একটা অকল্যাণের কাজ করলি, এরকম করে কেউ ব্রাহ্মণের পৈতে যার উপবিত হয়ে গেছে সে কি পৈতে ছেড়ে ফেলে। তো দুর্ভাগ্যক্রমে তার পরের দিনই তার পিতার মৃত্যু সংবাদ আসে। তিনি আফগানিস্তানে তখন যুদ্ধ হচ্ছিল, সেখানে তিনি গিয়েছিলেন, কমিশনারেটে কাজ করেন যেহেতু। সেই আফগান যুদ্ধে তার শরীর চলে যায়, সেখানে তার মৃত্যু হয়। এটি 1881 খ্রিস্টাব্দের খবর। তারা তখন এখানে এসে গেছেন এই বেলঘরিয়াতে। এখানে তার ধর্মভাব হরিপ্রসন্নের খুব দেখা যায়। তিনি খুব আস্তিক ছিলেন,
ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল। তিনি নিয়মিত গায়ত্রী জপ করতেন, হয়তো কখনো কখনো গঙ্গা স্নানেও চলে যেতেন, তখন তো এসব রেওয়াজ ছিলই। আর একবার দেখছেন যে একটা গুলির শব্দ হয়েছে। এখন তো আমরা বেলঘড়িয়া মানে শহরের মানে উপনগরী বলছি, তখন কিন্তু এটি পল্লীগ্রাম ছিল। দক্ষিণেশ্বর, আড়িয়াদহ, বেলঘড়িয়া এগুলো গ্রামের মতোই তার অবস্থা ছিল। বাঁশঝাড়, গাছপালা, ফাঁকা জমি এসব হয়তো ছিল তখন। তো পাশে থেকে একটা গুলির শব্দ, তখন বানরের খুব উৎপাত ছিল। এখনও উৎপাত আছে, হনুমানদের উৎপাত, তখন বানরদের উৎপাত ছিল। সেই একদিন তিনি দেখছেন যে গুলির শব্দ কোত্থেকে আসলো, একটা এই পাশাপাশি হয়তো একটা বাঁশঝাড় ছিল, সেখান থেকে এসে দেখেন একটা বাঁদর চিত হয়ে পড়ে আছে, হাত জোড়ে করে, আর যেন কি একটা বলছে মনে মনে। তো তিনি ভাবছেন নিশ্চয়ই বানর তো রাম নাম করছে নিশ্চয়ই, এটি তার মনে হয়েছিল। এরকম তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল। তো এইখানে যখন তিনি কলেজে পড়ছেন, স্কুলে শেষ করে কলেজে পড়ছেন, খুব তখন ছোট, হয়তো 11 বছর বয়স। এখানে বলা হয়েছে যে এখানে তিনি ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল বেলঘড়িয়ার উদ্যানবাটি। উদ্যানবাটি মানে খুব সম্ভব এটি জয়গোপাল সেনের যে বাড়ি, ওখানে ঠাকুর আসতেন কেশব সেনের সঙ্গে মিলিত হতে। তো কী উপলক্ষে এসেছিলেন সেইটি পরিষ্কার করে বলা নেই। 1879 খ্রিস্টাব্দে এই বাগানে কেশবের সঙ্গে ঠাকুরের মিলন হয়, আমরা জানি সেই সব কথা। তো সেই বাগানের বাড়িতেও ঠাকুর এসেছিলেন। কেশবের সঙ্গে প্রথম মিলনের তারিখ হচ্ছে 1875 খ্রিস্টাব্দের 15ই মার্চ। তা আরও 4 বছর পরে, এটা হচ্ছে 1879 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস, 15ই সেপ্টেম্বর বলা হচ্ছে এখানে। তো এটা তো বলাই হচ্ছে যে পরমহংস মহাশয় বেলঘড়িয়ার উদ্যানে আসিয়া কেশবচন্দ্রের সহিত মিলিত হইয়াছেন। অর্থাৎ সেদিন কেশবচন্দ্র এসেছিলেন। এখানে আমাদের যে প্রামাণিক গ্রন্থ ভক্তমালিকার, সেখানে স্বামী গম্ভীরানন্দজির সেখানে বলা হয়েছে যে তিনি 4টের সময় সমবয়স্কদের সঙ্গে খেলছিলেন। তো সেই একটা ছেলের বাড়িতে খেলাধুলো করছিলেন, এমন সময় সংবাদ আসলো যে পরমহংস মহাশয় বেলঘড়িয়ার উদ্যানে আসিয়া, এটি হচ্ছে ওই 1879 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর, কেশবচন্দ্রের সহিত মিলিত হইয়াছেন। তো এইখানে যারা খেলছিলেন, ওই ছোটো ছোটো বাচ্চা, তখন কত 1879 মানে 13 বছর বয়স, 13 নয় 11 বছর বয়স। 11 বছর বয়সে একটা ছোট ধুতি তখন বাচ্চারা পরতো, সেই ধুতি পরা আর নুনকোট খেলা। নুনকোট খেলা আমরা ঠিক জানি না নুনকোট খেলা কীরকম, কিন্তু সেই সময়ের কারো হয়তো একটা বাচ্চাদের খেলা ছিল। সেই খেলতে খেলতে যখন খবরটা এলো, তখন তারা চললেন সব পরমহংসকে দেখতে। তো পরমহংসের সঙ্গে দেখা হয়েছে, মানে দূর থেকে দেখেছেন। তা এটা খুব অস্পষ্টভাবে তার মনে আছে। অন্যান্য বাড়ি যে ঠাকুরের সঙ্গে যখন দেখা হয় তার সাথে তিনি একটু গুলিয়ে যেত। হয়তো তিনি প্রথম দর্শন বলছেন যে দেওয়ান গোবিন্দ মুখার্জি বাড়িতে, আবার কখনো বলছেন না প্রথমটা এখানে। আসলে 10-11 বছরের তখন ছোট ছেলে, হয়তো একটু তার ভুল হয়ে যেতে পারে। খুব সম্ভব এই বেলঘড়িয়ার উদ্যান, যেখানে জয়গোপাল সেনের উদ্যান বাড়ি ছিল, জয়গোপাল সেন একজন ব্রাহ্মভক্ত, তিনি মাঝে মাঝে ব্রাহ্মভক্তদের নিয়ে এসে ওইখানে ঠাকুরও চলে আসতেন। ঠাকুর প্রথম যখন এখানে আসেন কেশবের নাম শুনে, তখন কিন্তু কোনো নিমন্ত্রণ আমন্ত্রণ ছাড়াই তিনি এসেছেন কেশবকে দেখবেন। কেশবের তখন অনেক নাম, কেশব ব্রাহ্ম সমাজের নেতা, তার কাছে তিনি খুব ভালো, তিনি ভগবত প্রসঙ্গ করেন। তো সেই কেশব কি বলে, ঠাকুর এটা খুব উৎসর্গ ছিল, তিনি হৃদয়কে নিয়ে এসেছেন। এবং সেই সব কথা আমরা কথামৃতে
বিস্তৃত আলোচনা পাই। তো এইখানটাতেই এসেছিলেন, আর দেখা হয়েছিল বিজ্ঞানময়, তখন 11 বছর বয়স। তখন সেই কথাটা তার পরবর্তীকালে, মানে অনেক পরবর্তী, যখন তিনি হয়তো বৃদ্ধ হয়েছেন, 60-70 বছর বয়স হয়েছে, সেই সময়টা তিনি বলতেন যে এখানেই আমি পরমহংস মানে ঠাকুরকে তিনি প্রথম দর্শন করেন। আর পরের দর্শন হয়েছিল ওই দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে, যে বাড়িটা এখন এই আব্দুল লতিফ স্ট্রিট বলা হয়, যেটা ভৈরব গাঙ্গুলি কলেজ ছাড়িয়ে গেলেই ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে ওইখানে। আমরা সেই বাড়ি দেখেছি, খুব জরাজীর্ণ বাড়ি, পুরনো বাড়ির তো ইটগুলো অন্যরকম, সেই সব বাড়ির চেহারা ছিল। প্রায় 2000 সালের আগে অবধিও ওগুলো ছিল, সেই পুরনো বাড়ির অস্তিত্ব, পুরো বাড়ি না হলেও কিছু কিছু অংশ। এখন আর তা নেই, এখন ওখানে ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সে আর বোঝার উপায় নেই ঠিক কোন জায়গাটাতে ছিল, বা সে কোনো সংরক্ষণেরও কোনো ব্যবস্থা হয়নি। তো এইখানে যে তার দর্শন হয়েছিল, এটা 1883 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি। তিনি গিয়ে দেখলেন যে ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন, এক অদ্ভুত দৃশ্য। মুখের ভাব যেন কীরকম, পাকা ফুটি যেমন ফেটে যায়, এই যেন সেই রকম। মুখ বিকৃত বলা চলে না, শরীরের সব শক্তি যেন উপরের দিকে উঠে গেছে। মুখে দিব্য ভাব আর ধরছে না, দাঁত সব বেরিয়ে পড়েছে, চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে। ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন, গানের সঙ্গে সঙ্গে তার ওই রকম ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন আর আনন্দেতে মেতে আছেন। কিছু পরে ঠাকুর বসলেন। ঠাকুর যখন দাঁড়িয়েছিলেন তখন যেন মা কালীর ভাব, কিন্তু এখন শ্রীকৃষ্ণের ভাব। সেদিন সন্ধ্যার পরে তারা বাড়িতে ফিরলেন। তারা মানে আরও হয়তো কেউ কেউ ছিল তা সেই সময় সেই সঙ্গে। এরপরে ওই বছরই, অর্থাৎ 1883 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি দুই বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন। এরা সব সহপাঠী ছিলেন, সবাই স্কটিশ চার্চে পড়তেন, স্কটিশ চার্চ কলেজে। এটা বরদা সুন্দর পাল, ইনি কুমিল্লা, এদের বাড়ি, একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরবর্তীকালে। আর স্বামী শারদানন্দ, যিনি শরৎ মহারাজ, তিনি। কোথাও কোথাও পাওয়া যায় যে না, আরেকজনও ছিলেন, তিনি হচ্ছেন, তার নামটা হচ্ছে, একজন ছিলেন, সাংবাদিক ছিলেন, পরবর্তীকালে হয়তো সেই নামটা মনে পড়বে। এরা দুজন কি তিনজন গিয়েছিলেন দক্ষিণেশ্বরে একসঙ্গে। নৌকোয় করে গেছেন, ঠাকুরের ঘরে প্রণাম করেছেন। তা তখন ঠাকুর খুব ব্যস্ত, কি খবর না, ঠাকুর সেদিন যাবেন সিঁদুরিয়াপট্টিতে মণিমল্লিকের বাড়িতে। মণিমল্লিক একজন, তিনিও ব্রাহ্ম ভক্ত, কেশব সেনের একজন অনুগত ভক্ত, কিন্তু ঠাকুরের কাছে তিনি খুব আসতেন। এই মণিমল্লিকের সম্বন্ধে জানা যায় যে একটু হাত টান ছিল তার, হাত টান মানে পয়সা টয়সা খরচ করতে পারতেন না, যদিও তিনি তেলের ব্যবসা করতেন। তো একদিন কথায় কথামৃতে এসে আছে যে বসিরহাটের দিকে একসময় খুব দুর্ভিক্ষ, খুব খরা চলছিল, খরা, জলের টলের খুব কষ্ট। তো ঠাকুর বলছেন যে দেখো মণি, যে রাখাল বলছিল ওদিকটা খুব জল কষ্ট, একটা পুষ্করিণী খনন করিয়ে দাও, মানে একটা পুকুর টুকুর বানিয়ে দাও না। মণি বললে কিছু বলছেন না। তা আবার কথা হলো, অন্যান্য কথার পরে ঠাকুর দেখছেন মণি তো কিছুই বলছে না, তখন বলছেন ও শুনেছি তেলিরা খুব হিসেবি হয়, খুব কিপটে হয়। তো মণি মল্লিক একটু ক্ষুণ্ণ হলেন, যথারীতি সবার সামনে তাকে তেলি বলে বলা। একদম পরে বলছেন যে আচ্ছা ঠিক আছে, একটা পুকুর তৈরি করার কথা বললেই হতো, তেলি টেলি বলা কেন? তো এই মণি মল্লিক তো সেই তাদের বাড়িতে যাবেন সিঁদুরিয়াপট্টিতে। তো এদের বললেন যে তোমরাও যেতে পারো, তোমরা ওখানে যে আসো, ওখানে ঠাকুরের কথা হবে, ভগবানের কথা হবে, খুব ভালো লাগবে ইত্যাদি বলে তিনি চলে গেলেন। এরা অন্যভাবে ওখানে গিয়ে হাজির হয়েছেন এবং ঠাকুরের লীলাবিলাস দর্শনে তৃপ্ত হইলেন বলছেন।
সেদিন গৃহে ফিরিতে দেরি হইল, তাই জননী হরিপ্রসন্নকে কারণ জিজ্ঞাসা করিলেন। তো সেই ঠাকুরের যা ঘটেছে, তিনি গেছিলেন দক্ষিণেশ্বরে, সেখান থেকে সিন্দুরিয়াপট্টিতে গেছেন, এসব কথা যখন শুনলেন মা, তখন বলছেন যে ও তুই সেই পাগলটার কাছে গিয়েছিলি, সে 350 ছেলের মাথা খারাপ করে দিয়েছে। তো মায়ের এই কথার উল্লেখ তিনি পরবর্তীকালে করে বলতেন যে সত্যি মাথা খারাপ বটে, এখনও মাথা গরম আছে। তো সব মজা মজা সব কথা বলতেন তিনি। যাই হোক, একদিন দক্ষিণেশ্বরে গেছেন, দিয়ে এক কোণে বসে ঠাকুরের কথা শুনছেন। অনেকে সেদিন ছিল। শুনতে শুনতে সবাই চলে গেল। অনেকক্ষণ পরে সবাই চলে গেল, তিনি একটা কোণে বসে আছেন, এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তো ঠাকুর হঠাৎ করে উঠে এসে বলছে, এই তুই লড়তে পারিস, আয় তো দেখি এক হাত লড়ি তোর সাথে। তো এইরকম বলে ইনি ভাবছেন, হরিপ্রসন্ন ভাবছেন, বাহ বেশ ভালো সাধু দেখতে এলাম, তো সাধু আবার লড়তে চায় দেখি। যাই হোক, কী আর করেন, তিনি উঠে দাঁড়ালেন। ঠাকুরকে দেখছেন যে যেমন সেই কুস্তিগিররা তাল ঠুকতে ঠুকতে, হ্যাঁ যেমন এগোয়, তেমনি এসে কে ধরলেন, দু হাতে ধরে ঠেলতে শুরু করেছেন। ইনি খুবই বলিষ্ঠ, তার শরীর ছিল খুব লম্বা চড়া, আমরা দেখতেই পাই তার চেহারা দেখলে। তখন 200 ডন 250 বৈঠক তিনি দিতেন, ব্যায়াম ট্যায়াম করার খুব চল ছিল তখন, এরা দিতেন, মহারাজ দিতেন। তো তিনিও ঠাকুরকে ঠেলতে শুরু করলেন, ঠেলেটা একদম দেয়ালের গায়েতে ঠেসে ধরেছেন। তো ঠাকুর আর কি করবেন, বলছেন ও তুই আমাকে হারিয়ে দিলি। কিন্তু যখন তিনি দেয়ালের গায়ে তাকে ধরেছেন, তখন তার মনে হলো যেন কি একটা অদৃশ্য শক্তি তার মধ্যে ঢুকছে। একটা ইলেকট্রিক শক যখন লাগে আমাদের, একটা যেমন অনুভূতি হয়, সেই রকম হাতের মাধ্যমে যেন তার শরীরে ঢুকছে, এরকম একটা তার মনে হলো। তো বলছেন যে ঠাকুরের মুখে তখনও মৃদু হাসি, আর হস্তে হরিপ্রসন্নের করদ্বয়, অর্থাৎ 2টি হাত। হরিপ্রসন্নের মনে হইল যেন একটা অলৌকিক শক্তি ঠাকুরের দেহ হইতে শিষ্যের করিয়া তাহার দেহে প্রবেশ করিতেছে। তাহার শরীর রোমাঞ্চিত ও অবশ প্রায় হইল। ঠাকুর তখন তাহাকে মুক্তি দিয়া বলিলেন, কেমন হারিয়েছিস তো? তারপর নিচের খাটটিতে গিয়া বসিলেন। এক অজ্ঞাত শক্তির নিকট পরাজিত হরিপ্রসন্ন তখন অননুভূত আনন্দে বিভোর। স্বল্পক্ষণ পরে ঠাকুর আসিয়া আস্তে আস্তে তাহার পিঠ চাপড়াইয়া বলিলেন, মাঝে মাঝে এখানে আসিস, একদিন এলে কি হয়, ইত্যাদি। এরপরে আরও কয়েকবার গেছেন হরিপ্রসন্ন ঠাকুরের দক্ষিণেশ্বরে যখন তার বাসকালে। তো সেখানে 2-1বার থেকেওছেন, রাত্রিবাসও করেছেন ঠাকুরের কাছে। হয়তো কথায় কথায় অনেক রাত হয়ে গেছে, সেদিন ফিরতে পারেন। ঠাকুরও বলেছেন তুই থাক। ঠাকুর খুব ভালোবাসতেন, মাঝে মাঝে তাকে অনেক দিন না এলে খবর দিতেন কোনোভাবে, হয়তো কলেজের মাধ্যমে হয়তো খবর দিতেন, কলেজের কোনো ছেলে, তার পরিচিত যারা ভদ্রলোক আসতেন তাদের মাধ্যমে। তো যখন থাকতেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের খাওয়া তো খুবই কম ছিল, হয়তো এক টুকরো লুচি, একটু পায়েস আর একটা সন্দেশ, এরকম রাত্রে খেতেন। ওইটি তার কাছে আসতো। আর যারা আসতেন ঠাকুরের কাছে, তারা আবার ওখান থেকেই একটু প্রসাদ দিতেন, একেই থাকতে হবে। হরিপ্রসন্ন তো ওইরকম পালোয়ান তার চেহারা, তিনি ব্যায়াম ট্যায়াম করেন, তো ওই প্রসাদ দেখেই তো তার খুবই মন খারাপ হয়ে গেল যে আজকে তো উপোসেই কাটাতে হবে। তো ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে আরও কিছু আনালেন, হয়তো আরও কিছু লুচুটুচি আনিয়েছেন। কিন্তু মহারাজ ভাবছেন যে এতে আর কি হবে, মানে খেতেন ভালোই, বোঝা যাচ্ছে যে তাতেও তার সেটা যথেষ্ট মনে হলো না আর কি। তো এইভাবে দেখা যাচ্ছে যে যখন তার দেরি হতো, তিনি শরৎ মহারাজ তখন আসতেন, প্রায় আসতেন শরৎ মহারাজ ঠাকুরের কাছে, তার মাধ্যমে খবর যেত ও আসছে না কেন, ওকে আসতে বলে ইত্যাদি। তা একবার এমনি এসেছেন, জিজ্ঞেস করছেন, কী রে কেমন আছিস, আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস, ডেকে পাঠালেও কেন আসিস না? হরিপ্রসন্ন সরলভাবে জানালেন যে ইচ্ছা হয় না তাই আসি না।
ঠাকুর হাসিলেন মাত্র এবং জিজ্ঞাসা করিলেন, ধ্যান ট্যান করিস তো? হরিপ্রসন্ন জ্বালাইলেন, ধ্যানে চেষ্টা করেন বটে, ধ্যান হয় না। ঠাকুর তখন তাহাকে নিকটে ডাকিয়া জিহ্বায় কি একটা লিখিয়া দিলেন এবং পঞ্চবটিতে ধ্যান করিতে পাঠাইলেন। ঠাকুরের স্পর্শে সেদিন যেন তিনি বিহ্বল হইয়া গিয়াছিলেন, পা যেন আর টলে না। কোনো প্রকারে তিনি পঞ্চবটিতে গিয়া বসিলেন। তাহার পর আর তার কোনো বাহ্যজ্ঞান ছিল না। যখন জ্ঞান হইল, দেখেন ঠাকুর পার্শ্বে বসিয়া গায়ে হাত বুলাইতেছেন ও মুচকি মুচকি হাসিতেছেন। তারপর ঠাকুর তাহাকে নিজের ঘরে লইয়া আসিলেন ও সাধন সম্বন্ধে বহু উপদেশ দিলেন। সেদিন আর সেখানে কেহ ছিল না, শুধু ঠাকুর ও হরিপ্রসন্ন। ঠাকুর সেদিন তাহাকে আশ্বাস দিয়াছিলেন, অতঃপর প্রত্যহ ধ্যান হইবে। অধিকন্তু স্ত্রীলোকের সম্বন্ধে বিশেষ সাবধান করিয়া বলিয়াছিলেন, দেখ তোরা হলি মায়ের লোক, তার অনেক কাজ তোদের করতে হবে, তাই বলছি খুব সাবধানে থাকবি। এটি হরিপ্রসন্নের প্রতি তার বিশেষ একটা ছিল। এই যে নির্দেশ বা এই উপদেশ, এটি তিনি সারা জীবন পালন করেছেন। আমরা দেখি যে তিনি যখন আলমবাজার মঠ থেকে এলেন বেলুর মঠে, আলমবাজার মঠ থেকেই তাকে বলা হলো যে তুমি এতে যাও, এলাহাবাদে যাও। তিনি ঘুরতে ঘুরতে, পরিব্রাজক জীবন তো সাধুরা সবাই করেন, গিয়েছেন এবং স্বামীজি তাকে বলেছিলেন যে দেখ এলাহাবাদটা তোর জন্য রইল, ওই দিকটা। আর্চ বিশপ অফ এলাহাবাদ বলতেন স্বামীজি তাকে, যে এলাহাবাদে যে ঠাকুরের ভাব ছড়াবার জন্য তার উপর যেন স্বামীজি দায়িত্ব দিয়েছিলেন। তো তাই আমরা দেখি যে তিনি যখন চাকরি করতেন, পাশ করে গেলেন, তো পাশ করে গেছেন 1891-তে, এবং এই 91 থেকে তিনি পড়াশোনা 93-তে চাকরি, 93-95 তার চাকরি হলো। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হলেন গাজীপুরের, ইউপি গভর্নমেন্টের। এখানে আরেকটা ঘটনা আছে যে মেসে তারা থাকতেন, সেখানে মোটামুটি খুব পয়সাওয়ালা লোক সেখানে থাকতেন না, যাদের কোনো রকম, এই যেমন হরিপ্রসন্ন মহারাজের জ্যাঠামশাই একজন ছিলেন, গুরুপ্রসাদ না কীরকম নাম, তিনি 25 টাকা করে পাঠাতেন। তো তার তো বাবা ছিলেন না, তো সেই 25 টাকাতেই তাকে মাস চালাতে হতো। তো সেইখানে যে মেসে থাকতেন সেখানে একটা নিয়ম করেছিলেন যে যারা এই মেসে থাকবে তাদের বইপত্র যা আছে এখানে বা তারা যা কিনবে, পরবর্তী যারা পড়তে আসবে তাদের জন্য তাদের রেখে যেতে হবে। এটি নিয়ম ছিল এবং সেটি নিয়ম অনেক দিন সেটি জারি ছিল। তো এটি একটি। আরেকটি যে ফাইনাল পরীক্ষা যখন, তখন তার সহপাঠী একজন ছিলেন রাধিকা প্রসাদ বলে। তো সেই রাধিকা প্রসাদ অত্যন্ত গরিব ছিলেন, কোনোভাবে তিনি এই পড়তে গেছেন, তার চাকরির একটা খুব দরকার। বিজ্ঞানানন্দ খুবই মেধাবী ছাত্র ছিলেন, তিনি জানেন যে তিনি ফার্স্ট কিংবা সেকেন্ড হবেন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে। তো তাহলে তিনি যদি চাকরি পান আরেকজন কেউ পাবে। তো তিনি ঠিক করলেন যে সে বছর পরীক্ষা দেবেন না। রাধিকা প্রসাদকে বললেন, দেখ আমি এবার পরীক্ষাটা দিচ্ছি না, তুই দে, যদি চাকরিটা হয় ভালো হবে। তো রাধিকা প্রসাদ পরীক্ষা দিলেন, ইনি দিলেন না, হরিপ্রসন্ন। তো রাধিকা প্রসাদ ফার্স্ট সেকেন্ড হতে পারেননি, কিন্তু তার যে সহৃদয়তা, তার যে বন্ধুপ্রীতি, তার প্রতি যে একটা তার ভালোবাসার এই কথাটা তিনি রাধিকা প্রসাদ পরবর্তীকালে বহুবার বলেছেন। পরের বছর পরীক্ষা দিলেন এবং তিনি সেকেন্ড হলেন। সেকেন্ড হওয়ার পেছনেও একটা কারণ আছে, কারণ তখনকার সাহেব সব কলেজের প্রফেসর, এক সাহেব জিওলজির সাহেব, তিনি একদিন বললেন, দেখো দেখো একটা গরু চড়ছিল মাঠে, তোমাদের পূর্বপুরুষেরা, তোমরা তো বলো যে তোমাদের ওই ইভলিউশন, থিওরি অফ ইভলিউশন নানা রকম হয়, বা গোমাতা তোমাদের, গরু তোমাদের মা, এই দেখো তোমাদের পূর্বপুরুষ বা তোমাদের মা এই মাঠে চড়ে বেড়াচ্ছেন, আর হরিপ্রসন্ন ছাড়বেন না। তো
তিনি বলছেন, ওহে সাহেব, তোমার যে গড যাকে বলো, তিনি হচ্ছে সান অফ এ ভার্জিন, যিনি মেরির পুত্র, তিনি ভার্জিন, অর্থাৎ তিনি কুমারীর সন্তান, তাকে তোমরা গড মানো কী করে? আর সাহেব গেলেন খোঁচে, খুবই চটে গেলেন। সুতরাং তখন যখন পরীক্ষা হলো, তখন তিনি ইচ্ছে করে একে কম নম্বর দিয়েছেন, সেই জন্য সেকেন্ড হয়ে গেলেন, ফার্স্ট আর হওয়া যায়নি। যাই হোক, গাজীপুরেতে তিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রূপে জয়েন করলেন এবং এই বছর 5 তিনি চাকরি করেছিলেন, কারণ সংসারের অবস্থা ভালো নয়। তার একটি ভাই আরও বোনেরা ছিল, তাদের বিয়ে টিয়া ছিল, ভাইকে মানুষ করতে হয়েছে। সেই জন্য তিনি এই 97 অবধি চাকরি করেছেন, নানা জায়গায় করেছেন, শুধু গাজীপুরে নয়, এটুয়াতে যেখানে তার জন্মস্থান সেখানেও করেছেন, যেই শহরে, বুলন্দ শহরে করেছেন, মিরাটে করেছেন, এইসব জায়গায় বিভিন্ন করে করে তিনি, তার কাছে তার যোগাযোগ ছিল। আমাদের যে তার যারা গুরু ভ্রাতা, মানে গুরু ভাই, এই স্বামীজি গাজীপুরে যখন যান, দেখা হলো তার সাথে। তারপর শিবানন্দময়ের সাথে তার দেখা হলো একটা জায়গাতে, কোথাও একটা মিরাটে খুব সম্ভব। এছাড়াও অভেদানন্দ গিয়েছেন এই গাজীপুরে, তারপর প্রেমানন্দজি গিয়েছেন, সুবোধানন্দজি এবং বিরজানন্দজি যখন তপস্যা করছিলেন বৃন্দাবনে, হঠাৎ করে বিরজানন্দজি খুব শরীর খারাপ হয়, তার একটা স্ট্রোক মতো হয়েছিল এবং ব্রঙ্কাইটিস ছিল মানে ওইখানে তার রোগটা ধরা পড়ে। তো শরীরটা এত খারাপ যে তাকে বাঁচানো কঠিন হচ্ছে, আর তখন তো এদের হাতে পয়সা টয়সা নেই, কাকে দেখাবেন, কি করবেন, এই ভেবে সুবোধানন্দজি তাকে নিয়ে এলেন বিরজানন্দজিকে এই গাজীপুরে। সেখানে থেকে চিকিৎসা করে একদম এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠলেন এবং আবার তারা ফিরে গেলেন। আর স্বামীজি তাকে একটা বলেছিলেন, স্বামীজির সাথে যোগাযোগ ছিল, তিনি বারে বারে চেয়েছেন যে তিনি মঠে চলে আসবেন, অর্থাৎ তখন তো 92-তে চলে এসছে আলমবাজার মঠে, যেখানে 86-তে বরানগরে শুরু হয়েছিল, 92-তে আলমবাজার মঠে এলো, আলমবাজারে চলে আসতে চাইছিলেন। স্বামীজি বললেন, দেখো এখন তুমি চাকরি করো। তিনি মঠে সাহায্য করতেন, মঠের যে তখন খুব আর্থিক অনটন, তিনি মাসে মাসে 60 টাকা করে পাঠাতেন। তো স্বামীজি বললেন, এখন তুমি যদি চলে আসো তাহলে আমাদের মঠের খুব কষ্ট হবে, তুমি আরও কিছুদিন চাকরি করো। করে তিনি ওই 97-তে তিনি, স্বামীজি যখন ফিরে এলেন, ফিরে তিনি ওই আলমোড়া ইত্যাদি ইত্যাদি উত্তর ভারতের ওই দিকটা চলে গেলেন। আর আমাদের বিজ্ঞান মহারাজও আলমবাজার মঠে তিনি যোগদান করলেন। তার যে সেই জীবন, তপস্যার জীবনী, একেবারে কারোর সাথে তিনি মিশতেন না বেশি, জব ধ্যান নিয়ে থাকতেন, পড়াশুনো নিয়ে থাকতেন, ওই যেটুকু খাওয়ার সময়টুকু তাকে দেখা যেত, আর সবসময় তিনি ঘরেই থাকতেন। আমরা স্বামী অভেদানন্দ সম্বন্ধে শুনি, তিনি যখন বরানগর বা আলমবাজার থাকতেন, তাকে বলা হতো কালী তপস্বী। তিনিও ভীষণ পড়াশুনো করতেন এবং খুব কাজকর্মে তার খুব একটা স্পৃহা ছিল না। সেই সম্বন্ধে স্বামীজির একটা কথা আছে যে, আচ্ছা ও যদি পড়াশোনা নিয়ে থাকে তাহলে তোদের অত মাথা ব্যথা কেন, তোদের কি হাড়ি আছে সব নিয়ে আমি সব মেজে দিচ্ছি। তখন নিজে দিদি সব করতে হতো। তো অভেদানন্দজিকে অর্থাৎ কালী মহারাজকে তিনি এই সার্টিফিকেটটা দিয়েছিলেন যে ও পড়াশুনো করবে, ওকে বেশি তোমরা বলবে না কিছু। কালী তপস্বী ছিলেন, কিন্তু আমরা দেখি এই বিজ্ঞান মহারাজ হরিপ্রসন্ন যখন জয়েন করলেন, তারও তপস্যার যে ভাব সবারই ছিল, কিন্তু এও দেখা যায় কম নয়। তো এই যে আলমবাজার মঠ থেকে খবর এলো যে স্বামীজি খবর দিলেন যে ওকে পাঠাও। আম্বালা হয়ে তিনি ওই দেরাদুন আম্বালা হয়ে স্বামীজির সঙ্গে তার দেখা হলো এবং সেই সময় তিনি রাজস্থান, রাজপুতানা, তারপর আরও একটু ওই দিকটায় সব ঘুরেছিলেন বিজ্ঞান মহারাজকে নিয়ে। স্বামীজি ঘোরার একটা উদ্দেশ্য ছিল যে তার মনে ছিল ঠাকুরের একটা মন্দির করতে হবে। তো ঠাকুরের মন্দির যে স্থাপত্য, এটি তো বুঝতে পারবেন একমাত্র
আমাদের বিজ্ঞান মহারাজ, যেহেতু তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তো তাকে ডেকে পাঠালেন সেই জন্যে যে মন্দিরের কেমন হবে সেই সব মন্দিরগুলো তাকে দেখাবার দরকার ছিল। সেই জন্য তিনি তাকে নিয়ে ঘুরেছেন এবং তাকে বলেছিলেন, তুমি একটা প্ল্যান করো, ঠাকুরের মন্দির একটা করার ইচ্ছে, হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু প্ল্যানটা করা থাক। তো সেটি হয়েছেও তাই। স্বামীজির সময়ে এইসব প্ল্যান হয়তো 1900 সালের আগেই হয়ে গেছে, কারণ 1900 সালে স্বামীজির নির্দেশে বিজ্ঞান মহারাজ চলে গেছেন এলাহাবাদে। তো 1900 সালের আগে প্ল্যান করে তিনি দেখিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজি সেটি পরিবর্তন করতে বলেছিলেন, তিনি পরিবর্তন করেছেন, তারপর অ্যাপ্রুভ করেছেন স্বামীজি। স্বামীজি চলে গেলেন 1902 সালে, আর মন্দির হলো তারও প্রায় 36 বছর পরে। তো সেই মন্দিরের যে মূল নকশা বা মূল যে ডিজাইন, সেটি স্বামীজির মাথায় যেমন ছিল তেমনি বিজ্ঞান মহারাজের মাথায়ও ছিল, কিন্তু বিজ্ঞান মহারাজ অত কাজের মধ্যে জড়াতে চাইতেন না। 1929 সালে হঠাৎ একটা আবার যেন মন্দির করার একটা আসে, পরিকল্পনা মঠ কর্তৃপক্ষ গ্রহণ করে। তো স্বামী শিবানন্দজি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবার তারও শরীর চলে গেল, তখনও হলো না। অখণ্ডানন্দজি আবার চেষ্টা করেছিলেন, তার সময়ও হলো না। একেবারে যখন ইনি হলেন, প্রেসিডেন্ট হলেন আমাদের বিজ্ঞানানন্দ মঠের, তখন মন্দিরের কাজ শুরু হলো। তখন কিছু বিদেশি সাহায্য এসেছে। এই মন্দির যে নির্মাণ হয়েছে, তখন আমাদের বহু সন্ন্যাসী, খুব উচ্চস্তরের সন্ন্যাসী বিদেশে রয়েছেন এবং তাদের ভক্ত, বিশেষ স্বামীজির পরবর্তীকালে এগুলি আর কি, তারা ধীরে ধীরে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তারা পরিচিত হয়েছেন। সেই উচ্চ যে ভাবধারা ভারতবর্ষের সংস্কৃতি, সে তার সাথে, এবং তারা ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়েছেন। এবং যেসব সন্ন্যাসীরা তখন বিদেশে প্রচার কার্যে ছিলেন, তাদের দ্বারাও তারা প্রভাবিত হয়েছেন এবং ধীরে ধীরে তারা টাকা পয়সা অনেক সাহায্য করেছেন এই মঠ নির্মাণে। বিজ্ঞান মহারাজ এটি শুরু করেন, যেহেতু যেখানে ভিত্তিপ্রস্তর প্রথম করেছিলেন শিবানন্দজি, একটু সরাতে হয়েছে সেটি সরিয়ে একটু নতুন একটা জায়গায় তিনি এখন যে আমরা মঠের মন্দির দেখি, শ্রীরামকৃষ্ণ মন্দির, সেটি হচ্ছে তারই তত্ত্বাবধানে তৈরি। তবে বলা যায় যে মন্দিরের মূল যে গর্ভমন্দির তখন হয়েছিল, নাট মন্দির তখন কমপ্লিট হয়নি। তিনি বারে বারে চলে গেছিলেন এলাহাবাদে স্বামীজির নির্দেশে। সেখানেও তার একটা গভীর আধ্যাত্মিক জীবন তিনি পালন করেছেন। সেসব যারা পাঠ করবেন, খুব ডিটেলে সেসব রয়েছে। সেই যখন গর্ভমন্দিরটি বারে বারে তিনি বলছেন, দেখো মহাপুরুষ মহারাজ চেষ্টা করেছিলেন, তিনি দেখে দিতে পারলেন না, স্বামীজি তো পারেননি, গঙ্গাধর মহারাজ এরা কত চেষ্টা করেছিলেন, মন্দির দেখে যেতে পারেননি, তোমরা তাড়াতাড়ি করো, তোমরা বড্ড দেরি করছো। যাই হোক, একবার স্থির হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সময় হবে 38 সালের, সেটাও হলো না, ফেল হয়ে গেল। 37 মনে হয়, 37 জগদ্ধাত্রী পুজোর সময় হবে, সেটা হলো না। তারপরে একেবারে 1938 সালের 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি, সেই দিন মন্দির উদ্বোধন হলো। সেসব বিবরণ আছে আমাদের বইতে, সেগুলো পাবেন, আপনারা পড়বেন, খুব সুন্দর কথা। যেদিন উদ্বোধন হয়, তিনি এলাহাবাদ থেকে কয়েকদিন আগে এসেছেন এবং মন্দিরে গেলেন, চান টান করে ঠাকুরের যে আদমার মায়ের কৌটো, তাকে নিয়ে আসতে হবে পুরনো বাড়ি, যে পুরনো মন্দির, এই পুরনো মন্দিরও তারই তৈরি করা। স্বামীজির যেমন প্ল্যান দিয়েছিলেন, স্বামীজির সময়তে ওটা হয়ে গেছে, কারণ উনি এসেছেন 1897, আর স্বামীজি আরও প্রায় 5 বছর ছিলেন। যখন তিনি মঠে যোগদান করলেন, স্বামীজি বললেন, দেখো পেশন, তুমি এগুলো করে ফেলো। এই বাড়িটা খুব মনে হয় একতলা ছিল, সেটাকে উপরে 2 তলা করে ঠাকুরঘর হলো, আর নিচে অফিস, খাওয়ার জায়গা, রান্নাঘর একটু পাশে এরকম। আর স্বামীজির যে বাড়িটা, যেটা স্বামীজির বেডরুম বলা হয়, সেইটি হচ্ছে একবারে আদি বাড়ি, ওইটি ঠিক আছে, যেমনটি ছিল তেমনটি আছে।
তো সেটিও হয়তো রিপেয়ার ওয়ার্ক হয়েছে, তারপর এই মঠবাড়ির দোতলা হলো এবং আরও আস্তে আস্তে পোস্তা তৈরি হলো। স্বামীজি বললেন পোস্তাটা গঙ্গাটা বাঁধিয়ে দেওয়া দরকার, না হলে গঙ্গা তো ভেঙে যায়। তার উপর দায়িত্ব পড়ল। বিজ্ঞান মহারাজ নিচে দাঁড়িয়ে থেকে পোস্তার কাজ দেখতেন। পোস্তার কাজ করা খুব সহজ নয়, কারণ গঙ্গায় জোয়ার ভাটা আছে। ভাটার সময় যখন জল একেবারে নেমে যাবে তখনই সব কাজ করতে হবে, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করতে হবে, লোকজন সব রেডি থাকতে হতো। ওই সময়টাতে মহারাজ অত্যন্ত খুব নিষ্ঠা সহকারে এবং খুব বুঝে শুনে কাজ করাতেন। সেই প্রচুর হয়তো গরম, তার মধ্যে দাঁড়িয়ে একবার এরকম পোস্তায় কাজ করছেন, তো বিজ্ঞান মহারাজ ওই গরমে যেতে পারছেন না, কারণ কখন জোয়ার এসে যাবে, কাজ শুরু হয়েছে, তখন আবার সব ধুয়ে মুছে যাবে, সেগুলোকে ঠিকমতো করতে রাখতে হবে। সেই জন্য তিনি দাঁড়িয়ে কাজ করছেন, খুব তৃষ্ণা পেয়েছে। তো স্বামীজি ওপরে দোতলায় তিনি থাকতেন, ও স্বামীজি ঘর থেকে দেখছেন যে পেশেন্ট কাজ করছে, মানে হয় একটু ক্লান্ত দেখাচ্ছে, তিনি তাকে একটু বরফ দেওয়া দুধ খাওয়ানো হতো, ওই সময় ডাক্তাররা বলেছিলেন। তো গ্লাসে খাওয়া হয়ে গেছে, তারপর এই গ্লাসটিকে তিনি পাঠালেন, যা পেশেন্টকে দিয়ে গিয়ে একজন গিয়ে দিল। তো হরিপ্রসন্ন মহারাজ ভাবছেন যে বাহ, এখনও স্বামীজি এই সময়ে আমি এত কষ্টের মধ্যেও তিনি আমার সাথে মশকরা করছেন। যাই হোক, স্বামীজি পাঠিয়েছেন তো খেতে তো হবেই। তো গ্লাসে যা 2-4 ফোঁটা ছিল একদম উপুর করে গলায় ফেললেন, দেখলেন যে ওই 2-4 ফোঁটাতেই তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। এরকমটা দেখা গেছে যে মহাপুরুষদের জীবনে হয়তো স্বামীজির সেই ইচ্ছাতেই হয়েছে। তিনি ওই একটুখানি যে 2-4 ফোঁটা শরবত পড়ল তার গলাতে, তাতেই তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। এই বিজ্ঞান মহারাজকে পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ ডেকে পাঠালেন 1919 সালে, যে স্বামীজির একটি মন্দির করতে হবে। এই স্বামীজির মন্দিরটিও মহাপুরুষ মহারাজের তৈরি করা, বিজ্ঞান মহারাজের তৈরি করা তার প্ল্যান অনুযায়ী। এবং তখন দেখা যেত যে তিনি, তাকে যখন খবর দেওয়া হয়েছিল যে স্বামীজির মন্দির করতে হবে, আর স্বামীজি সপ্তর্ষি ঋষি ছিলেন, তো সেই জন্যে এই সপ্তর্ষি কারা, তাদের ধ্যান কি, তারা কীরকম মানে ছিলেন, তারা সেই সব ঋষি, এই নিয়ে বিজ্ঞান মহারাজ অনেক পড়াশুনো করেছেন। তার পড়াশুনোর একটা এমন হ্যাবিট ছিল যে বহু সময় তিনি ধ্যান জপ তো তিনি করতেনই, সেটিও অনেক দীর্ঘ সময় ধরে তিনি সারাদিনের মধ্যে করতেন। এছাড়া পড়াশুনো করতেন, পড়াশুনো ইঞ্জিনিয়ার যেহেতু ছিলেন, এই সূর্য সিদ্ধান্ত, তারপর শহরে জল সরবরাহের কারখানা, কিভাবে জল শহরের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, সেই সব নিয়ে তিনি বাংলায় বই লিখেছিলেন। আর সূর্য সিদ্ধান্ত বইটি দেখেই বোঝা যাচ্ছে গণনার বই, জ্যোতির্বিজ্ঞানের বই। ঠাকুর যখন প্রথম আসেন তার কাছে, একটা কথা তিনি বলেছিলেন যে হচ্ছে জাম্বুবানের অংশ। জাম্বুবান ছিলেন রামের যে সভা, রাজসভা, সেখানে তিনি ছিলেন জ্যোতির্বিদ এবং অঙ্ক হিসেব শাস্ত্র তিনি নিয়ে থাকতেন এবং করতেন, ঘর বাড়ি তৈরি করা এইসব করতেন তিনি। তার অংশে তখন তো ছোট্ট বালক মাত্র, 12-14 বছর বয়স, তাকে দেখে বলেছিলেন এর জাম্বুবানের অংশ। আমরা পরবর্তীকালে এটি দেখি যে তিনি এই যে সূর্য সিদ্ধান্ত, কত নিখুঁত গণনা দরকার হয়, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এইসব তার সেগুলো নিয়ে করতে হয়। এছাড়াও তার সংস্কৃত সাহিত্যের প্রতি খুব অনুরাগ ছিল। তিনি দেবী ভাগবত আর রামায়ণের ইংরেজি অনুবাদ করেছিলেন। বৃহৎ জাতক একটা বই আছে, সে বৃহৎ জাতকের সেটি অনুবাদ করেছিলেন। তো দেবী ভাগবত করেছেন ঠিকই, কিন্তু রামায়ণের সবটা করে যেতে পারেননি। রামায়ণ অনুবাদ তিনি করতে করতেই তার শরীর চলে যায় 1938 খ্রিস্টাব্দে। আর রামের প্রতি তার ভীষণ ভক্তি ছিল। ওই যে সেই ছোটোবেলাতে যখন দেখলেন যে হনুমান একটা রাম নাম করছে, যেন তার মনে হলো পড়ে গিয়ে। তো সেই, আর বিজ্ঞান মহারাজের সম্বন্ধে আর একটা যদি বলা হয়, সেটা হবে না যে এই মানুষের চোখ এড়াবার জন্য তিনি কত রকম কী করতেন। যেমন একটা কিম্বুৎকিমাকার তার পোশাক পরতেন,
হ্যাঁ, এই মোজাই হয়তো পরে ফেললেন 5-6টা, তারপর একটা জামা পরে, ওইরকম 5-6খানা 7খানা করে জামা, একটা বিশাল কম্বলের তৈরি করা ওভারকোটের মতো পাঞ্জাবি মস্ত বড়, মাথায় কান ঢাকা টুপি। সেটি দেখলে মনে হতো বাবার এ কীরকম একটা চেহারা। তো যখন যেতেন রাস্তা দিয়ে তখন বলতো ক্যা দেখতে হো, বান্দর मैं বান্দর হু, রামজি কা বান্দর, বলতেন। তা কাউকে কাউকে বলতেন যে আচ্ছা রাম নাম হচ্ছে, তুই এখানে কেন? বলছে হ্যাঁ যাবো, যাচ্ছি। তোর মনে ইচ্ছে নেই যাওয়া রাম নামে, তোর মধ্যে ভূত আছে, তুই যা ওখানে রাম নাম করবি, তাহলে ওই ভূতগুলো পালাবে, তখন তুই একটা মানুষের মতো মানুষ হবি। এরকম সব নানা রকম বলতেন। তার ছোট ছোট কথার মধ্যে অনেক এরকম সব থাকতো। তো মহারাজের জীবন 70 বছরের জীবন, 1868 থেকে 1938। কোনোদিন কারোর প্রতি তিনি মুখাপেক্ষী ছিলেন না। যখন কোনো শরীর টরীর খারাপ হতো তিনি শুয়ে থাকতেন, খাওয়া দাওয়া করতেন না, বেশি জল খেতেন, একটু চা বা লেমনেড জাতীয় কিছু খেতেন। আর তাকে যদি জিজ্ঞেস করা হতো অমুক ডাক্তারকে ডাকা হোক, তিনি বলতেন না, ডাক্তারের দরকার নেই। এভাবে তার শেষে কিছু সময় তিনি ভুগেছেন। বিশেষ করে 1816-18 ওই সময়টা তিনি খুব রক্তামাশয়ে ভুগেছিলেন। ওই সময় প্রায় শরীর চলে যাওয়ার মতো অবস্থা। এলাহাবাদেই তিনি তখন আছেন। যাই হোক, কোনো ক্রমে সে যাত্রায় তিনি রক্ষা পান। আর ডাক্তারদের প্রতি তার খুব একটা আস্থা ছিল না। শ্রদ্ধানন্দ মহারাজ, সুধীর মহারাজকে তিনি তখন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তিনি দেখতে এসেছেন। তো তিনি বলছেন যে কি হলো তোমার, মুখ কেন শুয়ে আছে কেন, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার দেখছে এইটা হয়েছে বলল। তো দেখো, এই ডাক্তারদের তুমি বিশ্বাস করো না, ডাক্তার তো আমার মেরে ফেলবে। ডাক্তারের দরকার নেই, ওষুধ খাওয়ার দরকার নেই। আমি তো কোনো ওষুধই খাই না, আমি এমনি না খেয়ে জল খেয়ে আমার ঠিক হয়ে যায়। ঔষধম জাহ্নবী তোয়ম, আর বৈদ্য নারায়ণ হরি, নারায়ণই একমাত্র আমার বৈদ্য, আমার ডাক্তার। তো এইরকম আমরা দেখেছি যে মঠে তিনি খুব কমই আসতেন, বিশেষ কারণ না হলে তিনি এলাহাবাদ থেকে আসতেই চাইতেন না, ওখানেই থাকতেন। শেষ যখন এসেছিলেন 1938 সালে, তিনি তো মন্দির প্রতিষ্ঠা মানে জানুয়ারিতে তো তিনি এলেন, তারপরে প্রায় 2-3 মাস পরে এপ্রিলে তিনি এসেছিলেন। এপ্রিলে কিছু কাজটা ছিল হয়তো, সেই জন্য এসেছিলেন। তারপর তিনি ফিরে যান, এবং ফিরে যাওয়ার পর তার খুব শরীর খারাপ হয়। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে গেলেন। যখন শরীর খুবই খারাপ, প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছিলেন, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছিলেন। তার ওই জল খেতেন বা একটু কেউ বললে চা খেতেন, আর সব সময় মা মা করতেন, চলো জি করতেন। যে সব কিছুই তো করা গেল, এখন মাই ভরসা, ঠাকুর মায়ের দিকে আমি তাকিয়ে আছি, মাই আমাকে দেখছেন, আর কারোর দেখার দরকার নেই। মঠে একবার এসেছেন, শরীর খারাপ তখন ছিল। তাকে বলা হলো, মহারাজ এখানে যে বড় ডাক্তার আছে তাকে ডাকা হোক। বলে তার চেয়ে বড় নেই, কোন একটা নাম বলেছেন, বলে তার চেয়ে বড় আছেন নীলরতন সরকার। বলে তার চেয়ে বড়, না না তার চেয়ে বড় আর নেই, নীলরতন সরকার এখন সবচেয়ে বড় ডাক্তার। বলছে তুমি কিচ্ছু জানো না, তার চেয়ে বড় ডাক্তার আছেন, তিনি হচ্ছেন ঠাকুর, স্বয়ং ঠাকুর। এরকম করে তিনি বলতেন। ডাক্তার প্রতি তার একটা ছিল বটে, কিন্তু আজকে যিনি বক্তৃতা দেবেন, সাধু বক্তৃতা সন্ন্যাসী, তিনি একজন ডাক্তার, কিন্তু তিনি কিন্তু তার সম্বন্ধে বিকেলে বলবেন আজকে ধর্মসভায়। যাই হোক, এই তার জীবন ধীরে ধীরে শেষের দিকটাতে আমি একটুখানি পাঠ করে শেষ করব। বিজ্ঞানানন্দজির অনাড়ম্বর সাধুবৃত্তিতে সকলেই আকৃষ্ট হইতেন। এইরূপে মদনমোহন মালব্য, যিনি বিএইচইউ যিনি প্রতিষ্ঠা করেন, অধ্যাপক উমেশচন্দ্র বসু, মেজর বামনদাস বসু, মেজর বামনদাস বসু বাই তিনি ছিলেন, তার দাদা শ্রীশচন্দ্র বসু, এদের পানিনি ছিল, প্রেস ছিল, সেখানে তার বই টইগুলো ছাপা হতো। আবার বালকদিগকের সহিত তিনি প্রাণ খুলিয়া মিশিতেন, কিন্তু ছেলেদের সহিত হাসি তামাশা ও ক্রীড়াদি করিলেও তিনি কখনো নিজেকে হারাইয়া ফেলিতেন না।
অনিচ্ছাস্থলে তিনি তাহার গাম্ভীর্য দেখিয়া বালকেরা দূরে সসম্ভ্রমে দূরে সরিয়া যাইত। বৃদ্ধ বয়সে দীক্ষিত শিষ্যদের সহিত ব্যবহারকালেও তিনি তাহার এইরূপ চরিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার উপদেশগুলি অনেক ক্ষেত্রে হাস্যরস সমন্বিত হইয়া বড়ই চিত্তাকর্ষক হইত। বিজ্ঞান মহাজের উপদেশ শুনিতে গেলে কেউ হয়তো বলতেন যে আমরা আর আপনার কথার মূল্য কি বুঝব, আমাদের কাছে ওসব গল্পই বটে, ঠাকুরমার গল্প। অমনি তিনি উত্তর দিলেন, না, হ্যাঁ সবই গল্প, বাস্তবিকই গল্প। পৃথিবীটাকে যদি গল্প মনে করে না যায় তাহলে কত আনন্দ, আর যাই এটাকে বাস্তবিক মনে করলে অমনি কষ্ট। ধর্মজগতে বিশ্বাসের প্রয়োজন আছে। এটি একজন শুনে বললেন, কিন্তু মহারাজ, আমাদের যে বিশ্বাসের অভাব। এই উক্তির ভ্রম দেখাইয়া তিনি বিজ্ঞান মহাজ বললেন, জগতে এমন কোনো মানব নাই যার বিশ্বাস আদৌ নাই। বিশ্বাস ব্যতীত আপনি একটি নিঃশ্বাসও নিতে পারেন না। জনৈক ভক্ত আসিয়া বললেন যে, মহারাজ, আপনার এখানে এলে আমাদের আনন্দ হয়, তাই আসি। অমনি উত্তর দিলেন, আমারও তো আপনাদের দেখলে আনন্দ হয়, তিনি তো আপনাদের ভেতরও আছেন। এক শিষ্যকে জিজ্ঞাসা করিলেন, ভূত দেখেছ? শিষ্য না বলাতে তিনি বলিলেন, তোমার শরীরেই পঞ্চভূত আছে, ভয় নেই, রাম নাম করবে, ভূত পালাবে। যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না। ব্রহ্মানন্দজি একবার বলেছিলেন, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। গুপ্ত ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দ বৃদ্ধ বয়স পর্যন্ত স্বীয় জ্ঞানকে আবৃত করিয়া রাখিয়াছিলেন। শিবানন্দ মহারাজ সন্ন্যাস রোগে আক্রান্ত হইবার কয়েক মাস পরে তিনি হঠাৎ একদিন এলাহাবাদ হইতে মঠে আসেন। এইখানে আমরা যে জানি যে বিজ্ঞান মহারাজ তিনি ট্রাস্টি হতে চাননি, ভাইস প্রেসিডেন্ট হতে চাননি, প্রেসিডেন্ট হতে চাননি, কিন্তু হতেই হবে, সবাই যখন বলছেন তখন তো না হয়ে উপায় নেই। আর ভক্তদের সাথে তিনি খুব কথাবার্তা বলতেন না, দীক্ষার দেওয়ার তার খুব একটা ইচ্ছে হতো না। যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তখন তো না দিয়ে উপায় নেই, খুব অল্প পরিমাণ তিনি দীক্ষা দিয়েছেন। কিন্তু ওই সময়ে যখন মহাপুরুষ মহারাজের শরীর চলে যাচ্ছে 1934 সালে, তখন তিনি এসেছেন এবং মহাপুরুষ মহারাজ তখন তিনি তখন স্ট্রোক, তার পক্ষাঘাত গ্রস্ত হয়েছিলেন, ডান দিকটা তার পড়ে যায়, বাঁ দিকে তার মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করেছিলেন। তারপর থেকে মহারাজ বলছেন যে সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল, তার ভাবটা যেন আমার ভিতর ঢুকিয়ে দিলেন। এখন মনে হচ্ছে যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। তাই তিনি মুক্ত হস্তে বহু ধর্মপিপাসুকে কৃপা করিয়াছিলেন। তাহার শেষ জীবনের অবলম্বন ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা। তিনি বলতেন, সব রকমই করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাঁদের উপর নির্ভর করে পড়ে আছে। সেই মহারাজের তিথি পুজো হয়ে গেছে 14 তারিখ, বৈকুণ্ঠ চতুর্দশীতে। আমাদের নিয়ম অনুযায়ী তার এই পৈতৃক ভূমিতে আমরা পরের রবিবার, আজকে সারাদিন ব্যাপী উৎসব হচ্ছে, সবাই আজকে থাকবেন, নানা রকম অনুষ্ঠান শুনবেন। তার কথা আরও বিস্তৃতভাবে 2জন মহারাজ আসছেন বিকেলে ধর্মসভাতে, তারা করবেন, আরও আপনাদের খুব ভালো লাগবে। আমরা আপাতত এইখানেই পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।